হ্যালো, শুভ অপরাহ্ন। উই ওয়ান্ট পিস, নো সিভিল ওয়ার। আমরা গৃহযুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত, শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তি চাই। আমরা যুদ্ধ চাই না, বিগ্রহ চাই না, আমরা গৃহযুদ্ধ চাই না। আর নয় রক্তপাত। এবার চাই শান্তি আর শান্তি। আমরা কারো করুণা চাই না। আমরা নিজের দেশে, নিজ ভূমে, নিজের জন্মভূমিতে নিজেরা কাজ করে খেতে চাই। জীবনের নিরাপত্তা চাই। নারী পুরুষের মান ইজ্জতের নিরাপত্তা চাই। আমরা ভিক্ষা চাই না, কারো করুণা চাই না। আমরা স্বনির্ভর হতে চাই। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা পরিশ্রমী মানুষ। বাংলার মুক্তিযোদ্ধা। আমরা জীবনের জন্যে যুদ্ধ করছি। আমরা প্রকৃতির সাথে লড়াই করছি। আমরা বন্যা কবলিত মানুষ। আমরা ঘূর্ণিঝড়, আইলা, সুনামি, টর্নেডো, জলোচ্ছ্বাস এইসব মোকাবিলা করে আমরা বেঁচে আছি। আমরা বেঁচে থাকব। কিন্তু বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করবই করব। ১৯৭১ সালে আমরা আমাদের মাতৃভূমিকে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করেছি। আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করবই করব। আমাদের মানচিত্র, বাংলার মাটিতে আমাদের মানচিত্র, বিশ্ব মানচিত্রে আমাদের ভূখণ্ড, আমাদের মাতৃভূমি বাংলাদেশ দিনে দিনে আরো অনেক সম্প্রসারিত হচ্ছে। প্রকৃতির মহান স্রষ্টার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক চর দিচ্ছেন। হিমালয় পর্বত থেকে বড় বড় পাথরের টুকরা ভেঙে ভেঙে এসে নুড়ি পাথর হয়ে, বালি কণা হয়ে সেগুলো সমুদ্রে গিয়ে তলানি হিসাবে জমা হচ্ছে প্রতি মুহূর্ত, প্রতিনিয়ত। আর আমাদের নতুন নতুন চর গজাচ্ছে। আমাদের বাংলাদেশ এখন ৩ গুণ সমান বড় হয়ে গেছে। তোমরা কি খবর রাখো? ডুবা চর, ভাটা চর। অনেক চর ভেসে উঠেছে। অনেক চর এখনো পানির তলে আছে। আমি আরো ৫০ বছর আগে দেখেছি। বঙ্গোপসাগরের ভিতরে গিয়ে গবেষণা করে দেখেছি। অনেক চর আছে। চর যাচ্ছে। নিঝুম দ্বীপ, আরো কত দ্বীপ নতুন নতুন। হুম, এগুলো ভেসে উঠছে। আরো ভেসে উঠবে। অনেক বিজ্ঞানীরা বলেছে, প্রাকৃতিক বিজ্ঞানীরা আমার সাথে অনেক তর্ক হয়েছে। বলেছে ৩০ বছরের মধ্যে বাংলাদেশ পানির নিচে ডুবে যাবে। অথচ ৩৫ বছর আমি এখানে। ৩৫ বছর আগে যখন এখানে এসেছি, বড় বড় ভূগোলবিদরা, "ও তুমি বাংলাদেশ থেকে এসেছো?" "ইয়েস।" যেই প্রফেসর ডক্টর হুসা, কার্ল হুসা, প্রফেসর ডক্টর বোসলেগেল, প্রফেসর ডক্টর পালমের, যাদের আন্ডারে আমার ডক্টরেটের থিসিস ছিল, তারাও বলেছে, "হে তোমাদের বাংলাদেশ তো পানির নিচে ডুবে যাবে ৩০ বছরের মধ্যে।" আমি বলেছি, "নো, তোমরা ভুল বলছ। তোমরা জানো না বাংলাদেশ প্রতিনিয়ত এরকম হিমালয় পর্বত থেকে পানির স্রোতের সাথে নিচু এরকম ঢালু এরকম নেমে এসে তলানি জমছে। সেডিমেন্টেশন। ডিউ টু সেডিমেন্টেশন বাংলাদেশের জিওমরফোলজি
পরিবর্তন হয়ে যাচ্ছে। বাংলাদেশ কখনো পানির নিচে ডুবে যাবে না। ঘূর্ণিঝড় হবে, সুনামি হবে। কিন্তু একসময় এইসব ঘূর্ণিঝড়গুলো থেমে যাবে। আমার জন্ম যেই চড়িয়ারা গ্রামে, সেই গ্রাম আগে পানির নিচে ছিল। হ্যাঁ, আমার দাদার সময়েও অনেক জায়গা সারা বছর পানির নিচে ছিল। আমি নিজে দেখেছি সেগুলো শুকিয়ে গেছে। দোন বলা হয় আমাদের সরষা মাঠে অনেক বড় মাঠ, রাগই বিল, রাগই বিল খাল আছে। ওখানে অনেক মানে পানি জমে থাকতো। ডোবা আমরা মাছ ধরতে যেতাম। সেগুলো শুকিয়ে গেছে পারে। ধান ক্ষেত হয়ে গেছে। হালট সেগুলো পরে মানুষ লিজ নিয়ে চাষাবাদ করছে। হ্যাঁ, ভরে যায়। এরকম ভরে যাবে। তলানি বলে, তলানি জমে সেডিমেন্টেশন মানে এই পাথর ভাঙা গুম একটা পাথরের সাথে আরেকটা পাথর গড়াইয়া আসার সময় ধাক্কা খাইতে তুমি যে অনেক বড় পাথর। এমনও পাথর আছে হয়তোবা মানে যেটা ০.৫ কিলোমিটার মান বড় দৈর্ঘ্যে প্রস্থে। অনেক বড় পাথর ভেঙে নিচে নামে। সেগুলো নিচে আসতে একটার সাথে আরেকটা ধাক্কা খাইতে বালিকণা হয়ে যায়, ধুলাবালি হয়ে যায়, কাদামাটি হয়ে যায়, এঁটেল মাটি হয়ে যায়, বেলে মাটি। চট্টগ্রামে তোমরা কক্সবাজারে গেলে কি দেখো? কুয়াকাটাতে গেলে দেখবে। সমুদ্র সৈকতে গিয়ে কি দেখতো? কথা বোঝো নাই? তো এইভাবে তোমরা বুকে আশা বেঁধে থাকো। হতাশ হবে না। কখনো যুব, হেই নতুন প্রজন্ম, তোমরা নিজেকে গড়ে তোলো। তোমরা ওই বিদেশে আসার জন্যে, ইটালিতে আসার জন্যে আহারে সেই লিবিয়া থেকে কিভাবে সাগর পাড়ি দিয়ে নৌকায় করে আসো। অন অগণিত মানুষ প্রতি বছর কত মায়ের সন্তান পানিতে ডুবে মারা যায় হিসাব নেই। সরি। নিজের দেশে কিছু করো। ভালো করে লেখাপড়া করো। টেকনোলজিক্যাল এডুকেশন এর দিকে খেয়াল দাও। সরকারকেও আমি অনুরোধ করব আজেবাজে লেখাপড়া করাইয়া ওই এমএ, বিএ পাস করাইয়া আমগো গ্রামের মধ্যে ইলাই-বিলাই পাস কইরা রিক্সা চালায় ঢাকায় যাইয়া। কথা বোঝো নাই? এমন সব লেখাপড়া করো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হও। সাথে চাকরি পাবে। আমাদের গ্রামে অনেক ওই সরষার উত্তরপাড়ায় মাইনুল ভাই আমার বড় ভাইয়ের বন্ধু ছিল। বড় ভাইয়েরও বয়সে ছোট ছিলেন, আমাদের সিনিয়র। তো সেই মাইনুল ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইছে। চাকরি করছে তার ছেলে এখন অনেক বড় সিইও হইছে। লেখাপড়া করছে, ঢাকাতে বাড়ি বানাইছে। কথা বোঝো নাই? এইভাবে আরো অনেকেই। ওই যে মামুন বিসির ছেলে ইফতেখার আহমেদ পাটোয়ারি এখন ডাক্তার হয়েছে। সে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে। আমাদের গ্রামে আরো আছে অনেকেই। অনেকে ভালো কর্নেল হয়েছে। লতিফ ভাইয়ের লতিফ ভাই শিক্ষকতা করতেন আমাদের সেরিয়ার হাই স্কুলে। তার ছেলে এক ছেলে কর্নেল হয়েছে, আরেক ছেলে হেডমাস্টার হয়েছে, আরেক ছেলে মনে হয় বিসিএস ক্যাডার হয়েছে। এরকম একজনের পিছে অন্যেরা হতে পারে। আমার বড় জ্যাঠা সেই ১৯১৫ সালে নাকি ১৪-১৫ সালে ইংল্যান্ডে গেছে লেখাপড়া করার জন্যে। তার পিছে তার ভাইয়েরা অন্যরা গেছে। আরো ৩ ভাই গেছে। মোট ৪ ভাই ইংল্যান্ডে ছিল। এরপরে আমার ভাই গেছে। এইভাবে যেতে এখন আমাদের পরিবারের প্রায় ২০০ জনের উপরে ইংল্যান্ডে আছে। কেউ ডক্টরেট করেছে, কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ লয়ার হয়েছে, কেউ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছে, কম্পিউটার সায়েন্টিস্ট হয়েছে। সারা পৃথিবী ছড়িয়ে গেছে এবং আজকের সেফুদা হতে পারত? হ্যাঁ? একজনকে উপলক্ষ করে অন্যেরা সামনের দিকে এগিয়ে যেতে পারে। লেখাপড়া। লেখাপড়া ছাড়া কোনো মুক্তি নেই। প্রফেশনাল এডুকেশন। প্রফেশনাল এডুকেশন থাকতে হবে।
তাহলে কাজ এমনকি রিক্সা চালাইতে হলেও রিক্সা চালানো শিখতে হবে। রিক্সা মেরামত করতে শিখতে হবে। গাড়ির ড্রাইভার হইতে হলে গাড়ির মেকানিকস হইতে হবে। বেবি ট্যাক্সি চালাইতে হলে সেটা জানতে হবে, সেটার মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে। মাঝপথে যাইয়া যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? নিজে, নিজে ঠিক করতে হবে। জানতে হবে। আজকে আমার ভাতিজা কারুকে বলেছি, আমি যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ বানাইছি আমার মায়ের নামে, হাসপাতালনাসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, সেখানে মিনি গার্মেন্টস চালু করার জন্যে। আমাদের গ্রামে অনেক মহিলারা বেকার। তাদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে সেখানে মিনি গার্মেন্টস তৈরি করা যায়। বোরখা, হিজাব, পাঞ্জাবি এই ধরনের সুন্দর, সুন্দর হাতের কাজ করা যায়। মহিলারা হাতের কাজ করতে পারে ভালো। এবং সেখান থেকে সরাসরি বিদেশি বায়ারের সাথে যোগাযোগ করে সাপ্লাই দেয়া যায়। আমাদের বাড়ি থেকে চিটাগাং বেশি দূর না। ট্রাক ভরে, ভরে চট্টগ্রাম বন্দরে নিয়ে আমেরিকাতে চলে যাবে। চেরিয়ারার প্রোডাক্ট। মেড ইন চেরিয়ারা। হ্যাঁ, সম্ভব। আগে কি মানুষ চিন্তা করছে ৫০ বছর আগেও বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ হবে? গার্মেন্টস প্রোডাক্ট এই যে দেখো এগুলো সব বাংলাদেশের প্রোডাক্ট। সবকিছু সম্ভব। হে তরুণেরা বিদেশে যাওয়ার জন্য পাগল হবে না। বিদেশে গিয়ে অড জব করা, ঘুষ সাফ করা, রাস্তা সাফ করা, রেস্টুরেন্টে কোনো ভালো কাজ দেয় না। বুঝো না? সবাই কি আর সেফুদা? হ্যাঁ? সেফুদাও এই ভিয়েনাতে এসে ৭ বছর হকারি করেছি, পত্রিকা বিক্রি করেছি। ৩ বছর কোনো কিছু করি নাই। হ্যাঁ, এসব কাজ করে নাকি? না খাইয়ে মরে যাবো। এইসব করছি বুঝছো না? বাপের লন্ডন থেকে টাকা পাঠাইতো, ভাইয়ারা একটু দিত। অভিনয় কইরা কিছু পাইছি। ওইদিকে বউ বাচ্চাকে চালাইতে হইতো। তারপর দেখলাম আবার ওইদিকে যে ডক্টরেট থিসিস লিখছি। আবার জনসেবা করে বেড়াইছি, মানুষের সেবা করে বেড়াইছি। তারপরে জার্মান ভাষা শিখেছি। তারপরে দেখলাম যে তোমার পিঠে দেয়ালে পিঠ ঠেকে গেছে। বউ কয়, "টাকা দাও।" ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হইছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে। তারপর দিলাম যাইয়া পত্রিকার খাতা, পত্রিকা বিক্রেতা। হকারের খাতায় নাম লেখাইলাম। অনেককে দেখি, অনেক কষ্ট হয়েছে। তারপর আবার ম্যাকডোনাল্ডসে কাজ করেছি ৫ বছর। তো ১২ বছর হয়ে গেল। ওয়াও! তারপর ধীরে, ধীরে কাগজপত্র ঠিক হলো। কাগজপত্র হয়েছিল কিন্তু শত্রুতা করে আমার কাগজপত্র নষ্ট করে দিয়েছিল এই বাঙালিরাই। যাদের উপকার করেছি তারাই নষ্ট করেছে। বাঙালি হলো বেইমানের জাত, নিমক-হারাম। যার উপকার করবে সে তোমার উপকার না করে ক্ষতি করবে। খুব সাবধান। কাজেই সাবধানে চলবে। নিজের প্রতি নিজেকে যত্ন রাখতে হবে। নিজেকে নিজের পায়ে দাঁড়াইতে হবে। পরনির্ভরশীল হলে চলবে না। আসুন আমরা নিজেরা স্বনির্ভর হই। আমাদের দেশকে স্বনির্ভর করে তুলি। আমাদের জাতিকে স্বনির্ভর করে তুলি। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। নিজেকে ভালোবাসুন, তারপর অন্যকে ভালোবাসুন। নিজে বাঁচুন, তাইলেই অন্যকে উপকার করতে পারবেন। নিজে বেঁচে থাকলে অন্যের উপকার করা সম্ভব। নিজে যদি বেঁচে না থাকতে পারি, কি করে অন্যের উপকার করব? নিজে বাঁচলে বাপের নাম। ঠিক আছে? লিভ অ্যান্ড লেট লিভ। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন।